সুব্রতকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আনা হয়নি, বরং হাসিনার প্রত্যক্ষ সহযোগিতায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান দিল্লির রয় চিফ এবং অপারেশন হেডের সাথে সমন্বয় করে তাকে রাতের অন্ধকারে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। কলকাতা প্রেসিডেন্সি জেল থেকে তাকে রিমান্ডের কথা বলে এদেশে দর্শক, তারেক রহমানকে জুমার দিনে নামাজ পড়ে বের হওয়ার সময় হত্যা করার পরিকল্পনা করেছিলেন আওয়ামী লীগ এবং সুব্রত বাইন কিলারকে কন্ট্যাক্ট করেছিলেন, এবং এই সুব্রত বাইন কিলার এখন বর্তমানে হাসনাত এবং সার্জিসকে হত্যা করার টার্গেট করেছেন। চলুন সুব্রত বাইন কিলার এখন বর্তমানে কোথায় আছেন এবং তিনি আজ পর্যন্ত কোনো টার্গেট মিস করেছে কিনা সেই বিষয়ে জানব। সাথে আমরা শাহেদ আলমের আরেকটি আলোচনা শুনবো। চলুন দর্শক, সেই আলোচনাগুলো শোনা যাক। কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই সুব্রত বাইনকে রাতের অন্ধকারে সিলেট সীমান্ত দিয়ে দেশে নিয়ে আসা হয়েছিল লন্ডনে রাজনৈতিক কিলিং মিশনে পাঠাতে। গোয়েন্দা তথ্য অনুসারে সুব্রত বাইন দীর্ঘদিন ভারতে অবস্থান করায় দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ও উইংসের অর্থাৎ রয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে নেপালের জেল পলাতক এই সন্ত্রাসীকে কাজে লাগানোর জন্য বাংলাদেশে পাঠিয়ে দেয়। বাংলাদেশে তাকে পাঠানোর ক্ষেত্রে কোনো বন্দি বিনিময় চুক্তি ছিল না। সুব্রত বাইনকে বাংলাদেশে পাঠানো হয়েছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে কোনো এক গভীর রাতে, যা আদালতে এক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তিনি জানিয়েছেন। সুব্রত বাইনের দেয়া এ তথ্য বৃহস্পতিবার দেশের সব সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে, যদিও কি কারণে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে সে কথা তিনি জনসমক্ষে বলেননি। এর আগে দৈনিক আমার দেশ পত্রিকায় কানেকশন সুব্রত বাইন কিলিং মিশনে মাঠে শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। সেখানে কিলিং মিশনের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দুজন সমন্বয়কের নাম উল্লেখ করা হয়েছিল। তবে ওই সময় সুব্রত বাইনকে আওয়ামী লীগ দেশে নিয়ে আসার নেপথ্যের কারণটা জানা যায়নি। গোয়েন্দা তথ্য অনুসারে সুব্রত বাইন দীর্ঘদিন ভারতে অবস্থান করায় রয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। সূত্র জানিয়েছে সুব্রত বাইন রয়ের কমান্ডো জেড ক্লাস NSG টাইপ প্রশিক্ষণপ্রাপ্ত। গ্রেনেড সহ মরণঘাতী ভারী অস্ত্র চালাতে পারদর্শী তিনি। এজন্য ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা MI ও তাকে সম্পদ হিসেবে বিবেচনা করত। সুব্রতকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আনা হয়নি, বরং হাসিনার প্রত্যক্ষ সহযোগিতায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান দিল্লির রয় চিফ এবং অপারেশন হেডের সাথে সমন্বয় করে তাকে রাতের অন্ধকারে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। কলকাতা প্রেসিডেন্সি জেল থেকে তাকে রিমান্ডের কথা বলে এদেশে 2022 ফেব্রুয়ারিতে আনা হয়। সে সময় সুব্রতর উকিল বারবার কোর্টে তার নিরুদ্দেশ হবার তথ্য জানতে চাইলেও কোনো সদুত্তর পাননি। সুব্রত বাইনকে র্যাব হেডকোয়ার্টারে রেখে আরও প্রশিক্ষণ দেয়া হয়। তাকে এবং তার সহযোগীকে লন্ডনের রাজনৈতিক কিলিং মিশনে পাঠানোর পরিকল্পনা ছিল, যা 5 আগস্টের কারণে ভেস্তে যায়। তার লন্ডনের রাজনৈতিক মিশনটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার মিশন। সুব্রত বাইনকে স্নাইপার হিসেবে ব্যবহার করে তারেক রহমান জুমার নামাজ পড়তে যান যে মসজিদে, ওই মসজিদে যাওয়া আসার সময়টাকে বেছে নেয়ার পরিকল্পনা করা হয়েছিল। লন্ডনের কাজ শেষ হলে সুব্রতকেও পরবর্তীতে মেরে ফেলা হতো, যেন কোনো প্রমাণ না থাকে। 2023 ফেব্রুয়ারি মাসে কলকাতার STF সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। তারপর তাকে নিয়ে আসা হয় র্যাবের হেডকোয়ার্টারে। তার সাথে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও পুলিশের সাবেক DIG মনিরুল ইসলাম। তারা সুব্রতকে জানান তাদের কথা মতো কাজ করলে সুব্রতকে ক্রস ফায়ারে দেয়া হবে না। সুব্রত রাজি হলে তাকে জিয়াউল আহসানের অধীনে উত্তরায় একটি বাড়িতে রাখা হয় এবং 3 মাস পর সুব্রত বাইনের মেয়ে বিতুর সাথে যোগাযোগের ব্যবস্থা করিয়ে দেয়া হয়। এর মধ্যে সুব্রত বাইনকে জিয়াউল হাসানের ঘনিষ্ঠ কর্মকর্তারা ট্রেনিং দেয়। তাকে স্নাইপার রাইফেলের ব্যবহার ও টার্গেট করে গুলি করার আগে বাতাসের গতি, আর্দ্রতা, দূরত্ব এসব খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং দেয়া হয়। 2023 সালের ডিসেম্বর মাসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল হাসান, মনিরুল ইসলাম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন দেখা করে সুব্রত বাইনের সঙ্গে এবং টার্গেট তারেক রহমান এটা তাকে জানিয়ে যান। তারা সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠানোর কথা বলেন এবং জানান লন্ডনে তারেক রহমানকে মারার জন্য যা যা সাপোর্ট দরকার লন্ডনের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সে বিষয়গুলো দেখবেন। কাজ হবার পর সুব্রতর ভারতীয় পাসপোর্টে কানাডায় পরিবার সহ পাঠানোর ব্যবস্থা করা হবে। এ কাজের ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারেস্ট আছে। সময় হলে সুযোগ বুঝে প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেলে সুব্রতকে পাঠানো হবে। তার বেশভূষা যেন এরকম থাকে, দাড়ি বড় থাকে। তাকে
পাকিস্তানি বলে মনে হতে হবে। কিন্তু 2024-এর 5 আগস্ট শেখ হাসিনার পালানোর পর জিয়াউল হাসানের নির্দেশে তাকে তার মেয়ে বিতুর কাছে বুঝিয়ে দেওয়া হয়। আন্ডারওয়ার্ল্ডের সবাই, এমনকি তার পরিবারও জানতো যে সুব্রত বাইনকে মেরে ফেলা হয়েছে, যার কারণে 2022 সালের মার্চ মাসে ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর সুব্রত বাইনের মা কমলিনী বাইন হার্ট অ্যাটাকে মারা যান। সুব্রত বাইন উজিরপুরের সাবেক এমপি হরনাথ বাইনের ছেলে। এ সপ্তাহের শুরুর দিকে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়া শহরের একটি বাসা থেকে অভিযান চালিয়ে এক সহযোগী সহ গ্রেপ্তার করে যৌথ বাহিনী। বর্তমানে 8 দিনের রিমান্ডে রয়েছেন তিনি। সূত্র জানায়, সুব্রত বাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছেন, যার মধ্যে রয়েছে সুব্রত বাইন ও তার বাহিনীর উদ্দেশ্যে রাজনৈতিক নেতাদের টার্গেট করে হত্যা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির মিশন। বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতারা ছিল তাদের মূল টার্গেট। এই পরিকল্পনার পেছনে ছিল আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত শীর্ষ পর্যায়ের কিছু নেতা। সহযোগী হিসেবে কাজ করেছে মোল্লা মাসুদ। হুন্ডির মাধ্যমে প্রতিবেশী দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয়। সেই অর্থ দিয়ে শুটার ও কিলার নিয়োগ করা হয় এবং অস্ত্র সংগ্রহ করা হয়। গোয়েন্দা সূত্রে জানা যায়, 5 আগস্টের পর সুব্রত বাইনকে যাদের হত্যার মিশন দেয়া হয়েছিল তার মধ্যে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমও রয়েছেন। এছাড়াও রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অস্ত্র সরবরাহ এবং এর ব্যবহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য বের হয়ে আসে। অস্ত্রগুলো সীমান্ত থেকে এনে ঢাকার মগবাজার, শাহবাগ, গুলশান, বাড্ডার সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। জিজ্ঞাসাবাদে জানা যায়, টার্গেট কিলিং এর পর সেনাবাহিনীর সাথে আতাত করে ডক্টর ইউনূসকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে, এই ধরনের একটি ন্যারেটিভ কিংবা কথাবার্তা বাজারে চাউর হয়েছে কিংবা শোনা যাচ্ছে, এবং সেই ন্যারেটিভ প্রতিষ্ঠার পেছনে কে ভূমিকা রাখছে না? হেন কোনো মানুষ নেই সেটাতে ভূমিকা রাখছে না। খোদ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে পোস্ট দিয়েছিলেন যে যেই কুমির আপনারা আনছেন খাল কেটে, সেই কুমির একদিন আপনাদেরকেই খাবে। শুধু এই কথা তো আসিফ মাহমুদ না, যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন এবং নানানভাবে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, ভণ্ড সংবাদ দিয়ে এবং চাপিয়ে গায়ের জোরে মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, তাদের মধ্যে অনেকের নাম আপনারা জানেন, হানি ট্র্যাপড কিংবা লেন্দুব দর্জি। এদের যে বয়ান, সেই বয়ানে একটা জিনিস প্রতিষ্ঠিত হয় যে সেনাবাহিনীর সাথে মিলিয়ে ডক্টর ইউনূসকে উৎখাত করার ষড়যন্ত্র করছে বিএনপি। এবং যেহেতু সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে ডক্টর ইউনূস যদি না থাকতে চান, আমরা ওনার পদত্যাগ চাই না, কিন্তু যদি না থাকতে চান তাহলে দেশের মানুষ বিকল্প খুঁজে নেবে। এরপর থেকে ট্রিগার হয়েছে নানান জায়গায়, এমনকি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা নেগোসিয়েশনের কাজ করেন তাদের অনেকেই হয়তো ট্রিগার হয়েছেন যে না, বিএনপি কোন পথ বেছে নিচ্ছে, সেনাবাহিনীর সাথে এই যে সংযোগ কিংবা সেনা প্রধানের সাথে তাদের যে এই যে সখ্যতা, সেটা তো খুব ভালো বার্তা দিচ্ছে না। ব্যাপক ট্রিগার। তো এখন প্রশ্নটা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে আতাতটা কে করছে? বিএনপি করছে না জামাত করছে? কেন এই প্রশ্ন আমি করছি? আমি যখন এই আলোচনা করছি তখনকার গরম খবর হলো 17-18 ঘন্টা আগে প্রথম আলো এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ স্বীকার করেছেন, প্রথম আলো রিপোর্ট করেছে যে সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামের আমির এবং ডক্টর আব্দুল্লাহ তাহের, জামাত ইসলামের অন্য শীর্ষ নেতা। প্রথম আলোর সাথে সাক্ষাতের বিষয়ে খোলাসা করতে যেয়ে তারা এটাও স্বীকার করেছেন যে এই সাক্ষাৎটা সেনাবাহিনীর আগ্রহে হয়নি, বরঞ্চ তারাই আগ্রহ নিয়ে সেনাবাহিনীর কাছে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন বলেছেন, এটি একটি অনানুষ্ঠানিক সাক্ষাৎ। দেশের অভ্যন্তরে যেসব সংকট তৈরি হয়েছে সেখানে জামাতের যে মধ্যস্থতার চেষ্টা, সেই চেষ্টার অংশ হিসেবে তারা গিয়েছিলেন। কিন্তু এটি একটি গরম সংবাদ। এবং সেই যাওয়ার পরে সেনাবাহিনীর সাথে সাক্ষাৎ করে এসে গত শনিবার 24শে মে জামায়াতের মজলিসে শুরায় ডক্টর শফিকুর রহমান একটা বক্তব্য দেন। কি সেই বক্তব্য? সেটা হলো সেনাবাহিনীকে বিতর্কিত করে এমন কোনো কাজ, পদক্ষেপ সমীচীন না বলেই মনে করে জামায়াতে ইসলামী। সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী। কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে, কারো কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক, এটা আমরা চাই না। খুবই ভালো কথা। মুরব্বী, দেশের মুরব্বীদের একজন হিসেবে তিনি এই সংকট নিরসনে এত উদ্যোগ নিয়েছেন। উদ্যোগের অংশ হিসেবে তিনি সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করার পরপরই গিয়েছেন সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করতে, এবং মজলিসে শুরায় এসে তিনি এই বার্তা দিয়েছেন তার দলীয় নেতাকর্মীদের যেন সেনাবাহিনীকে বিতর্কিত করে এমন কোনো কাজ এবং কথা তারা না বলেন। কিন্তু জামায়াত ইসলামী এমন একটি রাজনৈতিক দল, যেই দলের রাজনীতির সাথে নিয়ন্ত্রণ নেই তার মাঠ পর্যায়ের কর্মী সমর্থকদের কিংবা মাঠ পর্যায়ে যারা তাদের কাজ করে, বিশেষত ইসলামী ছাত্র শিবিরের কর্মী এবং জামায়াত ইসলামীর অন্যান্য অপর সমর্থক গোষ্ঠী আছে, তাদের মনোবৃত্তি, তাদের মনোজগৎ হাইজ্যাক্ট হয়ে গিয়েছে কোনো এক অন্য জায়গায়, অন্য জগতে, যারা সোশ্যাল মিডিয়াতে ধ্বংস এবং সোশ্যাল মিডিয়াতে এটাকে কি বলে,
সবকিছুকে ভেঙে চুরে ফেলা এবং দেশের সকল সবকিছুকে ভারতীয় তাবেদার, ভারতীয় এইগুলোকে বিশ্বাস করানোর জন্য যারা উঠে পড়ে লেগেছে তাদের সবাইকেই গ্রাব করে ফেলেছে এবং সেই জায়গায় জামায়াত ইসলামীর কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু জামায়াত ইসলামীর আমির এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছেন, নিশ্চয়ই দেশের প্রয়োজনে, নিশ্চয়ই দেশের ভালোর জন্যই তিনি করছেন। ফল আসবে কিনা আমরা জানি না, ফল তো আমরা দেখি নাই। আমাদের ধারণা যে জামায়াত ইসলামীর নিয়ন্ত্রণ হয়তোবা জামায়াত ইসলামীর শফিকুর রহমান এবং আব্দুল্লাহ তাহেদের হাতে থাকবে না, এটাকে কুক্ষিগত করবে অন্য কোনো কুচক্রী মহল। তার সকল প্রমাণ, সকল রকম বাস্তব উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। আমি আলোচনাটা ওই দিকে নিব না, আমি আলোচনাটা নিতে চাচ্ছি যে জামাতের আমির যে সেনাবাহিনীর সাথে সাক্ষাৎ করলেন তাতে কি তিনি কিছুটা বিএনপিকে বাঁচিয়ে দিলেন কিনা? যে এই ন্যারেটিভ বিএনপির বিরুদ্ধে প্রচলিত হয়েছিল যে বিএনপি সেনাবাহিনীর সাথে মিলে ষড়যন্ত্র করছে, কেননা সেনাবাহিনী নির্বাচন চাচ্ছে, বিএনপিও নির্বাচন চাচ্ছে, সুতরাং বিএনপি তো সেনাবাহিনীর সাথে মিলে ষড়যন্ত্র করছে, এই ধরনের একটা ন্যারেটিভ প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটাতে কিছুটা বাতাস ঢেলেছিলেন সিনিয়র নেতা, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যেটা আমি মনে করি যে সমীচীন হয়নি। কেন সমীচীন হয়নি আমি সেটা ব্যাখ্যা করব এই আলোচনার সারাংশে। কিন্তু আমির খসরু মাহমুদ কি বলেছেন সেটি একবার আমরা শুনি। তিনি বলছেন যে আমরা তো বিশ্বে সেনাবাহিনী, এরম সেনাবাহিনী বিরল যারা নির্বাচনের কথা বলছে, অন্যদিকে যারা নির্বাচনের কথা বলছে, যারা গণতন্ত্রের পক্ষে কাজ করছে, তারা নির্বাচনের বিরোধিতা করছে, সেটা একটু তিনি মস্করা করে বলেছিলেন। যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতা আবার দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই। আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না, তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না। তারা কি চাচ্ছে? ওই শেখ হাসিনা যে দোহাই দিয়ে ক্ষমতা অব্যাহত রেখেছে একই তো। কোন প্রেক্ষিতে এই কথা এসছে আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিনের একটা দমবন্ধকর পরিস্থিতি, সেটা হলো ডক্টর ইউনূস নিজে ইস্তেফা দেওয়া, পদত্যাগ করার বার্তা ছড়িয়ে দিয়েছেন তার অনুগত দল এনসিপির নেতাদের মধ্য দিয়ে, এবং সেটার পরে সমাজে একটা মোটামুটি ঢেউ খেলে গিয়েছে যে না, ইউনূস চলে গেলে কি হবে, আমাদের এই সমস্যা তো গভীরে পড়ে গেলাম, আমরা এখান থেকে উত্তরণের পথ খুঁজে পাবো না। আমি আমার আলোচনায় বলেছি যে দেশ কারোর জন্য পিছিয়ে থাকে না, দেশ পরিচালনায় আবেগের সুযোগ নেই, এটা রাফ কাজ, টাফ কাজ, এবং টাফ কাজ ভাবে আমাকে এগিয়ে যেতে হবে দেশের, যদি আমি দেশকে বাঁচিয়ে রাখতে চাই। এক ব্যক্তির কাছে দেশের বাঁচা মারা যেন জিম্মি হয়ে না থাকে, ওই মনোবৃত্তিতেই আমাদের পথ চলতে হবে। তো সেই জায়গায় বিএনপির অনেক নেতা এইভাবেই কথা বলেছেন যে আমরা ওনার পদত্যাগ চাই না, কিন্তু পদত্যাগ যদি উনি করতে চান, দেশের প্রয়োজনে মানুষ বিকল্প খুঁজে নিবে। সেখানে প্রশ্ন তুলেছেন অনেকেই যে সালাউদ্দিন আহমেদ রর হয়ে কথা বলছেন এবং ডক্টর ইউনূসের বিকল্প নেই, এইটা কিভাবে বলতে পারেন, নানান ধরনের আলোচনা হচ্ছে। তো সেই জায়গায় আমরা ভিতরে ভিতরে আশা করছিলাম যে ডক্টর ইউনূস পদত্যাগ করে চলে যাবেন, এটি তার যদি আগ্রহ হয়ে থাকে কিংবা অনুযোগ হয়ে থাকে সেটি তার ব্যক্তিগত বিষয়, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে না, তিনি পদত্যাগ করবেন না। যদিও ভেতরের যারা এইর আছে তাদের কথাবার্তাতে এখনো এই ধরনের গুজব আছে যে তিনি যে কোনো সময় হয়তো ঈদের আগে পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, ভাষণে কি খসড়া তিনি দেবেন সেটির অনুমোদন তিনি করে রেখেছেন, খালি শেষের কথাগুলো বাদ দিয়ে যে এরপরেও আমি দায়িত্ব পালন করতে পারলাম না, এজন্য আমি পদত্যাগ করছি, অথবা আমি এই সমস্ত কাজকে আরো এগিয়ে নিতে যেতে চাই, আপনাদের সমর্থনে আমাকে সমর্থন দিন, যে কোনো হইতে পারে, এরকম একটা অবস্থায় নাকি আছে। এখন এগুলো প্রচ্ছন্ন হুমকি। দেশবাসীর আবেগকে নিয়ে একজন 84 বছরের বৃদ্ধ আবেগকে নিয়ে যদি খেলা করতে চায়, খেলা তিনি করতে পারেন, তার সমস্ত কিছুই অধিকার আছে, কিন্তু দেশ তাতে যাবে রসাতলে, এবং দেশের যে ভবিষ্যৎ স্থিতিশীলতা এরই মধ্যে নানানভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। রাষ্ট্রের দুটি বড় প্রতিষ্ঠানের সাথে সরাসরি বিরোধে চলে গিয়েছিলেন ডক্টর ইউনূস এবং গিয়েছেন। সেই জায়গাতে আমরা চেয়েছি যে এই বিরোধটা একেবারে সরাসরি প্রকাশ্য না হয়ে এটার মধ্যে একটা ডিএসকেলেশন অর্থাৎ প্রশমিত হোক। সে প্রশমিত করার জন্য নানান ধরনের উদ্যোগ বিএনপি নিয়েছে, যেমন প্রধান উপদেষ্টার ডাকে তার কাছে যে তাদের দাবি দেওয়া লিখিত প্রকাশ করে এসেছে। ইশরাক তার মেয়র পদে বহাল করার জন্য যে ঢাকা অবস্থান কর্মসূচি, সেখান থেকে সে বিরতি নিয়েছে। বিএনপি মোটামুটি বারবার বলার চেষ্টা করছে আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না, আমরা নির্বাচনের রোডম্যাপ চাই, যেন দেশে নির্বাচন কেন্দ্রিক যে অনিশ্চয়তা কিংবা
অনির্বাচিত সরকারের যে ভ্যাকুয়াম সৃষ্ট পরিস্থিতি, সেই জায়গায় অশুভ শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করার ইচ্ছা পোষণ না করতে পারে, চক্রান্ত না করতে পারে, যখন এটা প্রতিষ্ঠিত সত্য যে রাষ্ট্রের নির্বাচনকে প্রলম্বিত করে রাষ্ট্রকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা প্রচেষ্টা সরকারের অভ্যন্তর থেকে আছে। কিছু উপদেষ্টা সক্রিয়ভাবে কাজ করছে, আপনারা নাম বললাম না, আপনারা নামগুলো অনেকেই জানেন। তো সেই জায়গায় বিএনপি যেখানে দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা, সেই জায়গায় বিএনপি কেন সেনাপ্রধানের পক্ষে কথা বলেছেন? অনেকেই ট্রিগার খেয়েছেন। কে বিএনপি পক্ষে কথা বলেছে? আমির খসরু মাহমুদ চৌধুরী। তাতেই মনে হচ্ছিল যে ওই ন্যারেটিভ কি, সেটা বিএনপি সেনাপ্রধানের সাথে মিলে ইউনেস্কো উৎখাত করার সকল আয়োজন সম্পন্ন করছে। যখন এই ন্যারেটিভ বাজারে চাউর হয়েছে, ঠিক তখনই সংবাদ এসেছে যে আমির জামাত ইসলামী এবং ডক্টর আব্দুল্লাহ তাহের শনিবারেই সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন, এবং এই সাক্ষাৎটা জামাত ইসলামীকে ডাকে নাই সেনাপ্রধান। জামাত ইসলাম নিজে উদ্যোগেই সেনাপ্রধানের কাছে গিয়েছেন দেখা করতে। তো এখন এর মধ্য দিয়ে কি আমরা কোনো কনক্লুশন পাচ্ছি যে না বিএনপি ষড়যন্ত্র করছে সেনাবাহিনীর সাথে, না জামাত ষড়যন্ত্র করছে সেনাবাহিনীর সাথে? দেখুন, আমি যেটা মনে করি যে হ্যাঁ, দেশের এই ক্রান্তি লগ্নে যেহেতু দুটি পক্ষই একেবারে বলা চলে পয়েন্ট অফ নো রিটার্নে যাওয়ার একটা পর্যায়ে উপনীত হয়েছিল, সেই জায়গায় কেউ না কেউ হয়তো একটু মিডিয়েটর অর্থাৎ মধ্যস্থকারীর ভূমিকা নিয়েছেন। আমরা জানি না এই মধ্যস্থতার ফলাফল আদৌ আসবে কিনা, কিন্তু জামায়াতে ইসলামী আপাতত দৃষ্টে মনে হচ্ছে যে একটা মধ্যস্থতার ভূমিকা নিয়েছেন। কিন্তু রাজনৈতিক দল হিসেবে সরকার এবং সেনাবাহিনীর সাথে আলাদা আলাদা করে বৈঠক করা একটা ভিন্ন বার্তা দেয়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই বৈঠকটা যদি বিএনপি অনানুষ্ঠানিকভাবে করতো সেনাপ্রধানের সাথে, তাহলে আজকে যে অপপ্রচার এবং আজকে যে ন্যারেটিভ, সেটির তোড়ে আমরা বসে থাকতে পারতাম না, এরকম একটা বিষয়। কিন্তু যেটা হয়েছে, যেহেতু জামাত ইসলামের আমির গিয়েছে দেখা করতে, সেটা নিয়ে খুব বেশি নেগেটিভ আলোচনা নেই। ধরুন একটা পরিস্থিতি এমন হলো যে সেনাবাহিনীর প্রধান মির্জা ফখরুল ইসলাম আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদকে ডাকলেন তার সাথে বৈঠক করার জন্য। তাদের কি যাওয়া উচিত হতো কিনা? আমাদেরও বিশ্বাস, সর্বজ্ঞানে আমার মনে হয় এই যাওয়াটা উচিত হতো না, যদি না এটি সর্বদলীয় একটা বৈঠক এবং রাজনৈতিক কনসেনসাস হয়। কেননা দেশে একটা সিটিং সরকার থাকতে সেনাবাহিনীর প্রধানের সাথে একটি রাজনৈতিক দল ডাকলেই যে দেখা করতে আসতে হবে, এটা রাজনৈতিক দেউলিয়াপনার শামিল। এখন নিশ্চয়ই জামাত ইসলামী ডেকেছেন বলে জামাত ইসলামীর নেতারা গিয়েছেন এমন না, বরং জামাত নিজে থেকে এই মিটিংটা করেছে, সুতরাং তারা বলতে পারে যে না, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। সর্বতোভাবে সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, কিন্তু দেশের যখন ক্রাইসিস মোমেন্ট হয়, তখন রাজনৈতিক দলগুলো যদি বাহিনীর কিংবা সেনার পক্ষ প্রকাশ্যভাবে এরকম ঘোষণা করে, সেটা দোষের কিছু না। এক হিসেবে যেহেতু 5 আগস্টে শেখ হাসিনা পলায়নের পর সব রাজনৈতিক দল সেনাবাহিনীর সাথে বসেছে, সেনাপ্রধান দায়িত্ব নিয়েছে, বলেছে যে আমার উপর ভরসা রাখুন, তিনি ভরসা তার উপর রেখেছে রাজনৈতিক দলগুলো, ছাত্র, সাধারণ মানুষ। এরপর একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যে সরকার পরিচালিত হচ্ছে এবং আইন অনুযায়ী, ভাব অনুযায়ী এইখানে দ্বিপাক্ষিক রাষ্ট্র চলার কোনো সুযোগ নেই। এটি সরকারই চালাচ্ছে, সেনাবাহিনীর মনোনীত সরকারই চালাচ্ছে। যেহেতু এখন সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা টানাপোড়েন হয়েছে, আলাদাভাবে আপনি বসবেন ইউনিসের সাথে, আবার বসবেন সেনাপ্রধানের সাথে, এটা ভুল বার্তা দেয় রাজনীতির মাঠে। সুতরাং বিএনপি নিশ্চয়ই এই ভুল কাজ করবে না যেটা জামাত করেছে। আবার জামাত যদি এটা দেশের স্বার্থে করে থাকে, আমরা জানি না দেশের স্বার্থ কোথায় রক্ষিত হয়েছে, কিভাবে রক্ষিত হচ্ছে, সেটা হয়তো আরো একটু সময় বলে দিবে, যেমনি করে আমরা এই বৈঠকের খবরটা আরো একটু পরে পেলাম। এখন আমি দ্বিতীয় পর্বের এই আলোচনাটা সারমর্মটা টানবো। কেন আমি মনে করি না যে সেনাবাহিনীর সাথে রাজনৈতিক দলগুলোর প্রকাশ্যে মাখামাখি হওয়া উচিত। ভেতরে যোগাযোগ থাকুক, আন্ডারস্ট্যান্ডিং থাকুক, সেটা স্বাভাবিক। প্রকাশ্যে মাখামাখি হওয়া উচিত না এই কারণে যে বাংলাদেশে আমরা পাকিস্তানের স্টাইলে একটা শাহবাজ সরকার আমরা চাই না। বাংলাদেশে আগামী দিনে যিনি রাষ্ট্র ক্ষমতায় আসবেন, যদি আমরা ধরে নেই তারেক রহমান আসবেন, তারেক রহমানকে আমরা ইমরান খানের ভাগ্য কিংবা পরিণতি হোক সেটা আমরা চাই না। নিশ্চয়ই প্রশ্ন করবেন যে ইমরান খানের
পরিণতি কিভাবে হলো, কিংবা শাহবাজ সরকারের সাথে কেন আপনি তুলনা করছেন? দেখুন, ইমরান খান যখন ক্ষমতায় আসে, আমি তখন একটি আলোচনা করেছিলাম, এটি সম্ভবত 18-19 সালের ঘটনা, যে ইমরান খান পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় আসলেন। কিভাবে আসলেন আমরা সবাই জানি, যে সেনাবাহিনী তখন তৎকালীন যেই সরকার, সেই সরকার থেকে একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য যেই ভোটে দ্বিধাহীনভাবে তেহরিক ইনসাফ এবং ইমরান খানকে সমর্থন দিয়েছিলেন। এমন অনেক নির্বাচনী আসন আছে, নির্বাচনী ভোট কেন্দ্র আছে যেখানে জালিয়াতি হয়েছে, এবং এরপরেও রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছে। আমার স্পষ্ট মনে আছে, আমি বিলাল ভুট্টোর টুইট দেখেছিলাম যে কিভাবে জালিয়াতি হচ্ছে এবং সেনাবাহিনী কিভাবে সেই ভোটের বৈধতা দিয়েছে। এরপরেও ইমরান খান আসলেন এবং নিজ উদ্যোগে সরকার পরিচালনা করতে শুরু করলেন। কিন্তু দেখা গেল যে একটা গণতান্ত্রিক শক্তি আর একটা আর্মি সিভিল পাওয়ার এবং নন সিভিল আর্মি পাওয়ার, তাদের চাওয়া পাওয়ার হিসাবের মধ্যে ভিন্নতা থাকবেই। পাকিস্তানে তো সেনাবাহিনী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে প্রভাব সৃষ্টি করে। আমরা তো এমন বাংলাদেশ চাই না যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কিংবা সশস্ত্র বাহিনী রন্ধ্রে রন্ধ্রে তাদের প্রভাব বিস্তার করবে। সুতরাং আগামী দিনে ইমরান খান যেমন ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরেই যেই টানাপোড়েনটা সশস্ত্র বাহিনীর সাথে শুরু হয়েছিল, সেই টানাপোড়েনের খেসারত আমরা কি দেখছি, যে পরবর্তী নির্বাচনে তার ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কোনোভাবেই তার দল সরকার গঠন করতে পারেনি, বরঞ্চ এখন তিনি কারাগারে আছেন। এমন হতে পারে তার যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসিও হতে পারে। এবং পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সাথে একটা যুদ্ধংদেহী মনোভাব দেখিয়ে জনগণের মনের আস্থাটাও এমনভাবে অর্জন করেছে, সাম্প্রতিক সময়ে এই বার্তাও পৌঁছে দিয়েছে যে সেনাবাহিনী না থাকলে নিশ্চয়ই তোমাদের এই দেশ দখল হয়ে যাবে ভারত জুজুর কাছে। বাংলাদেশেও এই ধরনের একটা রাজনীতি ন্যারেটিভ আছে, যেহেতু পাকিস্তানের এককালের ছোট ভাই ছিল বাংলাদেশ, এবং বাংলাদেশের জনগোষ্ঠীর ব্যাপক অংশ তারা পাকিস্তানের প্রতি অনুরক্ত। তো বাংলাদেশে এই ধরনের একটা গভর্নমেন্ট যদি আসে সামনে এবং সেনা সশস্ত্র বাহিনীর প্রভাব বলয় মুক্ত না থাকে, তাহলে কি হবে? জনগণের সাথে দূরত্ব তৈরি হবে। সেনাবাহিনী তার সশস্ত্র বাহিনী তার নানা রকম চাহিদা চাপিয়ে দিতে শুরু করবে। তো সেগুলা একটা রাজনৈতিক নেতার ভাগ্য, ইমরান খানের ভাগ্য পরিণত করতে পারে, এইটা একটা শঙ্কা। আর সেটা যদি না হয়, তাহলে কি শাহবাজ মার্কা একটা সরকার হয়তো পাকিস্তানে থাকবে, যেই সরকারটা সামনে অন্তত দেখতে মনে হচ্ছে শাহবাজের সরকার, কিন্তু চালাচ্ছে আসিফ মনির, তাই না, পাকিস্তানের সেনাপ্রধান। তো বাংলাদেশেও আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যেই সরকার আসবে, আমরা চাই না কোনো শাহবাজ সরকার হোক। সরকার হবে জনগণের, সকল ক্ষমতার উৎস সশস্ত্র বাহিনী না। এটি হলো রাজনীতির মুদ্রা কথা। এবং রাজনীতি যদি বুঝে থাকেন, বাংলাদেশকে নিয়ে যদি দীর্ঘমেয়াদী আপনার চিন্তা থেকে থাকে, তাহলে সেনা এবং সশস্ত্র বাহিনীর যে প্রভাব, সেখানেও যেমন আপনাকে একটা শার্প সীমারেখা বেঁধে দিতে হবে। রাজনৈতিক দলগুলো সেনা সশস্ত্র বাহিনীর সাথে বিরোধে না থেকে দেশকে নিয়ে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, এবং সেখানে সশস্ত্র বাহিনীর কমান্ড না, রাজনৈতিক নেতৃত্বের কমান্ড যেন মেনে চলতে বাধ্য হয় সশস্ত্র বাহিনী, সেটি হওয়া উচিত বাংলাদেশ রাষ্ট্রের একমাত্র ভবিষ্যৎ। এবং যেভাবে হয়ে এসেছে, আমাদের আসার কথা হলো যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কোনোদিন পাকিস্তানের সেনাবাহিনী নয়। তারা রাজনীতিতে নাক গলানোর ইচ্ছা থাকলেও তারা ক্ষমতার মসনদে বসবে, এই স্বপ্ন তারা খুব বেশি দেখেনি, এবং দেখেনি যে এখনো দেখছে না। যে তার সবচেয়ে বড় প্রমাণ হলো যে এরকম সিচুয়েশনে যে কোনো দেশে কু হয়ে যায়, বাংলাদেশে অন্তত কু হয়নি, এখনো পর্যন্ত হয়নি। ভবিষ্যতে কি হবে আমি জানি না। পরিস্থিতি যদি আরো ঘোলাটে হয়ে যায়, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকার যদি সমঝোতায় না আসতে পারে, তাহলে সেটা হতেও পারে। সেটা হলে তারা কু করে ক্ষমতা রাখবেন না, আর একটা তত্ত্বাবধায়ক সরকার বসিয়ে নির্বাচনটা করে নির্বাচনের মাধ্যমে রাজনীতির নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, সেটা ভিন্ন বিষয়। আপাতত যেটা মনে হচ্ছে যে সেনাবাহিনী তারা ক্ষমতা চায় না, এটা বারবার প্রমাণ দিয়েছে। বর্তমান সেনা নেতৃত্ব চায়ই না। সুতরাং সেটি আমাদের স্বস্তির জায়গা। সেই স্বস্তির জায়গা থাকার পরেও যে বিষয়টা মনে করিয়ে দিতে চাই, সেটি হলো আমির খসরু মাহমুদ চৌধুরী যে বক্তব্য দিয়ে সেনাবাহিনীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, হয়তো স্ট্র্যাটেজিক্যালি এটি ঠিক আছে, তবে এই বক্তব্য আর বেশি বাড়তে দেওয়া উচিত না রাজনৈতিক দলের বিভিন্ন নেতার কাছ থেকে, সেটা আমি মনে করি। এবং সেই জায়গায় কিভাবে বিএনপি ড্যামেজ কন্ট্রোল করবে, এই ভাবনা যখন আমি ভাবছি, এর মধ্যেই জামাত ইসলামীর এই খবর আসলো যে তারা নিজ উদ্যোগে সেনাবাহিনীর সাথে দেখা করেছেন। আমার মনে হয় যে বিএনপিকে অনেকখানি বাঁচিয়ে দিয়েছেন একটা শফিকুর রহমান, বিএনপিকে অনেকখানি বাঁচিয়ে দিয়েছে জামাত ইসলামীর আমির, যারা বিএনপিকে নিয়ে আরো রগরগে গল্প করার ফাঁদ তৈরি করছিল কিংবা সুযোগ খুঁজছিল। হয়তো সেই ফাঁদটা এখন বন্ধ হবে, অথবা এটা ডিফিউজড হবে। আমি এ সংক্রান্ত আলোচনা। দর্শক শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন আরো বহু আগে
আওয়ামী লীগ তারেক রহমানকে মসজিদে বের হওয়ার সময় হত্যা করার জন্য সুব্রত বাইন কিলারকে কিন্তু কন্ট্যাক্ট করেছিলেন। তিনি হয়তো সেই জায়গা থেকে বেঁচে গিয়েছেন, আল্লাহ তাআলা হয়তো তাকে হায়াত রেখেছেন, সেজন্যই কিন্তু তার হাত থেকে তিনি হয়তো রক্ষা পেয়েছেন। তবে এবার সার্জিস এবং হাসনাতকে টার্গেট করে কিন্তু তাকে বাংলাদেশে রাখা হয়েছিল এবং হুকুম দেওয়া হয়েছিল। তবে অবশেষে কিন্তু তিনি ধরা পড়েছেন এবং 8 দিনের রিমান্ডে কিন্তু সব কথাই কিন্তু বের হয়ে আসছে। তবে আওয়ামী লীগ যে কত বড় খেলোয়াড়, তারা কত বড় রাজনীতিকবিদ এবং তাদের পিছনে যে পরিকল্পনা এবং যে তাদের যে পিছনে যে শক্তি রয়েছে এবং তারা যে পরিচালনা করছেন তাদের দলটি, এটি আসলেও বিচক্ষণ বলতে হয়। কারণ আওয়ামী লীগ আমরা দেখছি অনেকবার কিন্তু আওয়ামী লীগ এই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দল নিষিদ্ধ করা হয়েছিল এবং তাদের দলকে বিচ্ছিন্ন করা হয়েছিল, তারপরেও কিন্তু তারা টিকে রয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগের সাথে যারা এই খেলাটা শুরু করেছেন, আমরা ছাত্ররা রয়েছে, তারপরে বিএনপি এবং জামাত যারা রয়েছেন, তবে এই খেলাটা হয়তো এনসিবি প্রথম শুরু করেছে, আর বিএনপি জামাত বহু বছর ধরে তাদের সাথে খেলে আসছে, যার কারণে এখনো পর্যন্ত আওয়ামী লীগকে ভয় করছে জামাত বিএনপি। কিন্তু এনসিবি তারা কিন্তু ছাত্ররা ভয় করছে না, কারণ এই আওয়ামী লীগকে ভেঙে দেওয়ার জন্য, রুখে দেওয়ার জন্যই কিন্তু এই এনসিবি যে দলটি গঠন করা হয়েছে সেটি গঠন করা হয়েছে। আমার মনে হয় এই আওয়ামী লীগ বিএনপি দিয়ে হবে না, বরং এই ছাত্রদের দলই আওয়ামী লীগের বিষদাঁত ভেঙে দিতে পারবে। অন্যথায় যদি আওয়ামী লীগ তাদের পরিকল্পনাভাবে তারা চলতে পারে, তাহলে কিন্তু নিশ্চয়ই তারা আবারও এই স্বৈরাচারী যে ক্ষমতা বা স্বৈরাচারী যে শাসন সেটি তারা করতে